একটা নির্দিষ্ট সময় পরপর অথবা দূরত্ব পরপর যদি রিপিট হয়, এই জিনিসটা বলা হয় পর্যায়বৃত্ত গতি। এখানে কয়েক রকমের হতে পারে। যেমন দেখো, রৈখিক গতি আছে। রৈখিক গতি কোনটা? এটা হচ্ছে সরল পথে যে চলে, আমরা যেটারে শুধু গতি বলি অথবা শুধু বেগ বলি, এটা আসলে রৈখিক গতি। আর আরেকটা আছে ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন যেটা। যেমন এখানে দেখতে পারতেছো, ওই যে ঘুরে যেটা আর কি, বৃত্তাকার পথে যে ঘুরে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। আর রৈখিক গতি আর ঘূর্ণন গতি মিলে যেটা, এটার বলা হয় চলন গতি। এই যে চলন গতি, যেমন চাকা কিন্তু চলে, চাকার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য হইলো ওর রৈখিক গতিও আছে, আবার ওর ঘূর্ণন গতিও আছে। দেখো, চাকাটা কিন্তু ঘুরেও চলেও। তো যেটা ঘুরেও চলেও, এটার বলা হয় চলন গতি। আর আমরা যেটা পড়তে যাচ্ছি, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটার হ্যাঁ, নিউ চ্যাপ্টার। রোটেশনাল কি পিরিয়ডিক মোশনও বলা হয়। এই যে একটা একটা সরল ধুলক, মানে একটা সুতার মধ্যে একটা ভারী বস্তুরে রেখে যদি আমরা ধুলতে দিই, তাহলে এটা ধুলতে থাকবে। এই যে ধুলতেছে, এই গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা পর্যায়বৃত্ত গতি এই জন্যই বলা হবে যে, ওই যে বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় পরপর অথবা নির্দিষ্ট দূরত্ব পরপর ওর কয়েকটা বৈশিষ্ট্য রিপিট হয়। যেমন আমি খুব সহজে যদি একটা বৈশিষ্ট্য বলি তার, এই যে ধরুন, এটা একটা হচ্ছে আমাদের সরল ধুলক, একটা সরল দোলক। তো এটা হচ্ছে এ, এটা বি, নাকি না, না মাত্র শুরু করছি মিডিয়া। এটা এ, এটা বি, আর এটা হচ্ছে আমাদের ও। তাহলে তুমি যদি এ থেকে তারে ছেড়ে দাও, তাহলে কি হবে? এ থেকে ছেড়ে দিলে ও বি তে যাবে, আবার ও এতে ফিরে আসবে। এই তো ওর তো কাজে এটা, ও ধুলতে থাকবে কিন্তু বারবার। আমি বললাম যে ধরে নাও তার পর্যায়কাল হচ্ছে 10 সেকেন্ড। আমি বললাম যে তার পর্যায়কাল হচ্ছে 10 সেকেন্ড, তাহলে তুমি কি বুঝবা? এ থেকে বিতে আইসা আবার এতে আসতে তার 10 সেকেন্ড সময় লাগে। তো সময় যদি তুমি এ জায়গা থেকে শুরু করো গণনা, তাহলে এ থেকে বিতে যেতে আবার এতে আসতে তার 10 সেকেন্ড সময় লাগবে। এই জিনিসটা বলা হয় তার পর্যায়কাল। এ থেকে বিতে, বি থেকে আবার এতে আসতে টোটাল যে টাইমটা লাগতেছে, এটা হচ্ছে তার পর্যায়কাল। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি সময় গণনা এ থেকে না, এখানে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করি, ধরো নাও এই পয়েন্টটার নাম দিলাম আমরা সি পয়েন্ট। যে সরল দোলকটা যখন সিতে আছে, তখন আমি সময় গণনা শুরু করছি, এবং আমি আগেই কিন্তু বলে রাখতেছি তার পর্যায়কাল হচ্ছে 10 সেকেন্ড। এখন সি থেকে যদি ও যাত্রা শুরু করে, মানে সি থেকে যাত্রা শুরু করে না, ঠিক যাত্রা শুরু করবে এ থেকেই। আমরা যদি সময় গণনা শুরু করি সি থেকে, তাহলে 10 সেকেন্ড পরে ও কোন পয়েন্টে থাকবে একটু বলো তো? এ, এ, বি, ও, নাকি সিতে? সময় গণনা যদি সি থেকে শুরু করি, তাহলে 10 সেকেন্ড পরে ও কোথায় থাকবে? আনসার দাও, নাকি আমি আবার বলবো প্রশ্নটা? এই প্রশ্নটা কি আবার বলবো? আচ্ছা, তাহলে প্রশ্নটা পারতে হলে তোমার আগে একটা জিনিস বুঝে লাগবে। আবার বলি, পর্যায়কাল 10 সেকেন্ড কথার অর্থ কি? পর্যায়কাল 10 সেকেন্ড কথার অর্থ হচ্ছে, আমি যদি এ থেকে ছেড়ে দিই, বি আবার এতে আসতে যতটুকু টাইম লাগে, এটা বলা হয় তার পর্যায়কাল। মানে যে পয়েন্ট থেকে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন আমি বলতেছিলাম যে ধরে নাও 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ পথটা ঘুরে আসতে তার 10 সেকেন্ড লাগে। এখন আমি সময় গণনা শুরু করছি যখন ও সিতে, তখন থেকে, মানে যখন ও সিতে আছে তখন থেকে আমি সময় গণনা শুরু করে দিছি। তাহলে 10 সেকেন্ড পরে ও কোথায় থাকবে? ও আবার ঠিক সিতেই থাকবে। শুধু এখানে না, তুমি তার পর্যায়কাল যদি বলো 10 সেকেন্ড, তাহলে ওরে তুমি যে জায়গা থেকেই সময় গণনা শুরু করো না কি জন্য, ও ঠিক 10 সেকেন্ড পরে ঠিক আগের জায়গায় থাকবে। তাহলে দেখো, তার অবস্থান একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হচ্ছে। ও এখন যে জায়গায়, আবার 10 সেকেন্ড পরে ওই জায়গায় থাকবে, আবার 10 সেকেন্ড পরে ওই জায়গায় থাকবে, আবার 10 সেকেন্ড পরে ওই জায়গায় থাকবে। এই যে জিনিসটা রিপিট হচ্ছে, এই জিনিসটা বলা হয় পর্যায়বৃত্তিক গতি। যেমন ধরে নাও, রেল লাইনের যে পাত, রেল লাইনের যে কাঠের যে অংশগুলো থাকে, এটা এটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর পর রিপিট হয়। এটা একটা পর্যায়বৃত্তিক। এটা বলা হয় স্থানিক পর্যাবৃত্ত, মানে একটা নির্দিষ্ট স্থান পর পর এগুলা পর্যাবৃত্ত হচ্ছে। আমাদের শার্টের যে বোতামগুলা থাকে, এগুলাও কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর পর থাকে। জানলার যে গ্রিল গুলা, এগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পর পর থাকে। ঘড়ির দেখবা, ওই যে 1 থেকে 2, 2 থেকে 3, এগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পর পর হয়। এগুলারে বলা হয় পর্যায়বৃত্তিক। তো তোমরা যদি এই বৈশিষ্ট্যটা না বুঝে, দেখো আমি একটু দেখাই। আহ,
যাই হোক তোমরা এখানে কিছু একটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের একটা সরল দোলক, তোমরা দেখতে পাচ্ছ সরল দোলক দুলতেছে। তো তার পর্যায়কালটা আগে একটু ভালোভাবে বুঝো, যে পর্যায়কাল বলতে আমরা কি বুঝবো। হ্যাঁ বলতেছি, পর্যায়কাল বলতে আমরা কি বুঝবো শোনো। আচ্ছা আমি এই যে এখানে দেখো, এখানে তার টাইম পিরিয়ডটা হিসাব করে দিবে, যেখানে একটা ঘড়ির মতো আছে, তার পর্যায়কালটা কত এটা আমাদের বলে দিবে। আমি এটা আবার রিসেট করে নেই। যেখানে লেখা আসছে 2.05 সেকেন্ড, মানে তার পর্যায়কাল হচ্ছে 2.05 সেকেন্ড। এখন তোমরা মনে হয় ওইটা খেয়াল করতে পারো না ঠিক মতো, যে কোন জায়গা থেকে সময় গণনাটা শুরু হয়েছিল। আমি এটা আবার স্টপ করে দেই, দেওয়ার পর দাঁড়াও, এটা আমি ছেড়ে দিলাম। হ্যাঁ ছেড়ে দিলাম, এটা তো ধরতে থাকবে। তো আমি তার পর্যায়কালটা হিসাব করব। আচ্ছা এটা একটু স্লো মোশন করে নিই, দাঁড়াও। তো দেখো যে যখন একটা লাইন গণনা শুরু হবে তখন কোন জায়গা থেকে শুরু হয় সময় গণনা, একটু খেয়াল করো। এই যে এখন শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে সময় গণনা, এই যে লাইনটা যাচ্ছে মানে সময় গণতেছে। আবার ফিরে আসলো এখানে, টাইম কিন্তু এখনো গুনতেছে। আবার এই যেখান থেকে আসতেছে, এই যে এখানে আসলো, দেন এটা হচ্ছে তার টাইম পিরিয়ড। তার মানে দেখো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আবার আবার দেখাই, আবার দেখাই একটু দেখো। এই যে এখান থেকে এখন সময় গণনা শুরু হয়েছে, এখানে গেল, আবার এখানে আসবে। এটাই কিন্তু পর্যায়কাল না, আবার এখানে যাবে, দেন আবার এই জায়গায় ফিরে আসবে। এই যে এই জিনিসটা হচ্ছে পর্যায়কাল। এই যে দেখো একটা লাইন টানা আছে কিন্তু, এই জায়গা থেকে সর্বোচ্চ পয়েন্টে আসলো, সর্বোচ্চ পয়েন্ট থেকে আবার এই জিরো পজিশনে আসলো, আবার এইদিকে সর্বোচ্চতে গেল, আবার এখানে ফিরে আসলো। এই জিনিসটা বলা হয় তার পর্যায়কাল। তার মানে পর্যায়কাল মানে হচ্ছে সম্পূর্ণ পথটাই ঘুরতে হবে, একটা নির্দিষ্ট অংশ বাদ যেতে পারবে না, একদম যে জায়গা থেকে শুরু করবো একদম সম্পূর্ণ পথটা। তো একটা মজার ব্যাপার দেখো, যে এটা এটা কত 2.045 সেকেন্ড। তো আমি এক কাজ করে এটা এখানে রেখে দিলাম। আমি একটা স্টপ ওয়াচ নিলাম, নেওয়ার পর দেখো আমি এখন সময় গণনা, তারা তো এখান থেকে সময় গণনা শুরু করে, তো আমি আসলে এখান থেকে সময় গণনা করব না। আমি এটা কাছে রাখি, দাঁড়াও। একদম সর্বোচ্চ পয়েন্ট থেকে তারার সময় গণনা শুরু হয়েছিল কিন্তু এই পয়েন্ট থেকে। এই কেউ না বুঝলে আমার এসএমএস করো একটু, বাট বইলো আমি শুনবো, তোমাদের আনমিউট করে বইলো যদি না বুঝো। তারা সময় গণনা শুরু করছিল এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্ট আমরা এটারে বলবো জিরো পজিশন, মানে এটা হচ্ছে তার সাম্য অবস্থা। মানে নরমালি যদি তার আমরা ফোর্স না দিই, তাহলে ওই যে ডট ডট দেওয়া যে লাইনটা এখানেও থাকতো। তো সময় গণনা শুরু হয়েছে এখান থেকে, সম্পূর্ণ পথটা ঘুরে আসছে তার 2.04 সেকেন্ড সময় লাগছে। যদি আমিও স্লো মোশনে দেখাচ্ছিলাম তাই সময়টাও আসতে যাচ্ছিল, এটাই ধীরে ধীরে ঘুরতেছিল আর কি। এখন আমি এখান থেকে সময় গণনা শুরু করবো না, আমি প্রান্তবিন্দু থেকে সময় গণনা শুরু করতে যাচ্ছি। তাহলে দেখো ও যখন প্রান্তবিন্দুতে যায়, এই যে আমি স্টাম্প, সরি একটু লেট হয়ে গেছে, এখান থেকে সময় গণনা শুরু করছি, দেখি আবার এখানে আসতে তার কতটুকু টাইম লাগে। এখানে আসতে কিন্তু ঠিক ততটুকু, এই যে দেখছো এখানে আসতে কিন্তু ঠিক তার ততটুকুই টাইম লাগতো। 2 পয়েন্ট আমি হচ্ছে প্রথমে চাপতে একবার ভুল করছি। আচ্ছা আবার দেখাই, একদম সর্বোচ্চ পয়েন্টটা থেকে আবার দেখাই। এক কাজ করি, নরমাল দিয়ে দিই। তাহলে তার পর্যায়কাল আবার ঠিক একই আসবে, 2.04 সেকেন্ড। আর এইদিকে আমি একদম প্রান্তবিন্দু থেকে সময় গণনা শুরু করব। এই যেখান থেকে সময় গণনা শুরু হয়েছে, দেখি আবার ফিরে আসতে তার কতটুকু টাইম লাগে। এই যে একদম ঠিক আগের মতোই লাগবে, একদম ঠিক আগের মতোই লাগবে। আমি হয়তো ঠিক মতো চাপতে পারছি না, মানে প্রত্যেকটা পর্যায়ে তার ঠিক একই পরিমাণ টাইম লাগবে। যেহেতু একই পরিমাণ টাইম লাগবে, এই জিনিসটারই তো আমরা পর্যায়কাল বলি। তাহলে এই জিনিসটারে গুছাই আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সময় পর পর ওর পজিশন একই থাকবে। মানে ও যে জায়গায় আছে একটা, ওই যে পর্যায়কাল সময় পরে ও ঠিক এখানেই থাকবে, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তার বেগের অভিমুখ যদি তোমরা ফলো করো। আচ্ছা বেগের অভিমুখটা একটু দেখাই। যে যেমন দেখো এই এখানে একটা অ্যারো চিহ্ন দেখবা তুমি, এই যে দেখো অ্যারো চিহ্নটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, যে যখন এইদিকে আবার এইদিকে আসলে এই যে একদম সর্বোচ্চ বিন্দুতে আসলো, আসার পর এই যে অ্যারো চিহ্নটা এইদিকে হয়ে গেছে, এটা হচ্ছে তার বেগের দিক নির্দেশ করে। যে
তার ব্যাগের দিকটা কোন দিকে, এটা তো আমরাও বুঝতেছি ব্যাগের দিকটা কোন দিকে। যখন এইদিকে নামতেছে তখন ব্যাগ হচ্ছে এইদিকে, এই যে এখনো যাচ্ছে 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 একদম সর্বোচ্চ পয়েন্টে যে তীর চিহ্নটা নাই হয়ে যায়, এটার কারণ হচ্ছে সর্বোচ্চ পয়েন্টে তার ভেলোসিটি থাকে না। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে সর্বোচ্চ পয়েন্টে গিয়ে তার আসলে ব্যাগটা শূন্য হয়ে যায়। আর অন্য যে কোনো সময় তার ব্যাগ থাকে এবং ব্যাগ কিন্তু প্রতি মুহূর্তে ব্যাগের ডিরেকশন কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। যেহেতু নির্দিষ্ট সময় পর পর মানে পর্যায়কাল সময় পর পর ও একই পজিশনে থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা গুছাইয়ে বলতে পারি ঠিক পর্যায়কাল সময় পর পর তার ব্যাগের দিকও কিন্তু সেম থাকবে। যেমন ধরে নাও এখন এই আমি একটু স্টপ করে দিয়ে দাঁড়াও, এখন তার ব্যাগের অভিমুখ যা, আবার পর্যায়কাল সময় পর ও যেহেতু ঠিক এই পজিশনেই থাকবে, তার মানে তার ব্যাগের অভিমুখ তো তখন এইদিকেই হবে। তাহলে ওই যে টি সময় পর তার অবস্থানটা যেমন সেম থাকবে, তার ব্যাগের অভিমুখটাও সেম থাকবে। এটা যেমন এইদিকে যাচ্ছে, তুমি আবার টি সেকেন্ড, টি এর মান যদি 2.04 সেকেন্ড হয়, তাহলে 2.04 সেকেন্ড পরে যদি তুমি আবার তাকাও, তাহলে দেখবা ওর ব্যাগটা এইদিকেই আছে। তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর পর তার অবস্থান এবং ব্যাগ এটা রিপিট হচ্ছে। এই জিনিসটারে বলা হয় পর্যায়বৃত্তিক গতি। যদি এই দুইটা জিনিস মেনে চলে, তাহলে ওইটারই বলা হবে পর্যায়বৃত্ত গতি। তার চেয়ে আরো একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, তবে আপাতত তুমি এতটুকু বুঝো, একটা নির্দিষ্ট সময় পর পর তার অবস্থানটা সেম হবে এবং তার ব্যাগের অভিমুখটা সেম হবে। আর এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, আমরা সাম্যাবস্থা বলতে কোনটা বুঝবো? এই যেটা হচ্ছে তার সাম্যাবস্থা, মানে সাম্যাবস্থা বলতে বুঝবো যে যদি কোনো রকমের বল প্রয়োগ করা না হয়, তাহলে ও যে জায়গায় স্থির থাকতে চাবে এটা হচ্ছে তার সাম্যাবস্থা। ও তো অলওয়েজ এখানেই থাকতে যাবে, ও এইদিকে উপরে উঠতে যাবে না, আবার নিচেও নামতে যাবে না, ও কিন্তু এখানেই স্থির থাকবে। তো ও তো এখানে স্থির আছে, তাই না? আমরা যদি এখন তারে সরাইতে যাই, তাহলে কিন্তু বল দিতে হবে, মানে অত এখানেই থাকতে যাবে অলওয়েজ, অত এখান থেকে নড়তে যাবে না। এখন আমি যদি চাই যে এখান থেকে সরাই ফেলবো তারে, তাহলে কিন্তু আমার একটা বল দেয়া রাখতেছে, কারণ এমনি এমনি তো আর সরবে না। আমি একটু বল দিয়ে ছেড়ে দিলে পরে, এখন যদি আবার ছেড়ে দিই, তাহলে ও আবার ধুলতে থাকবে, ও এইভাবে ধুলতে থাকবে। এটা হচ্ছে সরল দোলকের বৈশিষ্ট্য। কিন্তু ও তো সরতে চাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে সরাচ্ছি। আচ্ছা, বিষয়টা আমি একটু গ্রাফিক্যালি বলি। ধরে নাও সরি, এটা হচ্ছে আমাদের একটা সরল দোলক, ও সাম্যাবস্থা এখানেই থাকতে যাবে। এটার নাম দিলাম আমরা, ধরে নাও সি বিন্দু। না, সি না, এটা ও দিয়ে দিই, এটা ও বিন্দু, মানে সাম্যাবস্থায় ও এখানেই থাকতে যাবে। আর এইদিকে ও সর্বোচ্চ এদিকে উঠবে এতটুকু, যেহেতু এটা হচ্ছে না, একটু ধরে নাও এদিকে যাবে এতটুকু, তো এটার নাম দিয়ে দিলাম আমরা এ, এটা হচ্ছে বি। এখন ও কিন্তু অপজিশনেই থাকতে যাবে, মানে ও থেকে নড়তে যাবে না। তো আমরা ধরে নাও তারে কোনো একটা সময় সি বিন্দুতে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, সরি এটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ধরুন আমরা তারে সিতে নিয়ে আসলাম, এই অবস্থাতে নিয়ে আসলাম। এখন যখন আমি তারে সাম্য অবস্থান থেকে, এটা যদি সি বিন্দু হয়, সিতে নিয়ে আসবো, মানে এটা দেখতে তখন এমন হয়ে যাবে, ও কিন্তু সিতে থাকতে যাবে না, ও কিন্তু তখন সিতে থাকতে যাবে না। সিতে থাকতে যাবে না বলতে, ও ওর দিকে আসার একটা প্রবণতা দেখাবে, ওর দিকে আসার একটা প্রবণতা দেখাবে। তাহলে এখন যখন আমি ও থেকে সিতে নিয়ে আসছি, তার কিন্তু একটু সরণ হয়ে গেছে। এই যে সরণ মানে হচ্ছে ভর কেন্দ্রের সরণ আর কি। ভর কেন্দ্রটা এই পজিশনে ছিল, একদম মিডিলে ছিল, এটা সরে এখন এই পজিশনে চলে আসছে, তার মানে ভর কেন্দ্রের একটু সরণ হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি ভর কেন্দ্রের x1 সরণ হয়েছে, এই যে এই পজিশন থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে x1। এবং তখন কিন্তু ও সি পজিশনে থাকতে যাচ্ছে না, ও সি থেকে ও এর দিকে আসতে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি ও F1 বলে আসতে যাচ্ছে মানে কি, আসার একটা প্রবণতা আছে না, ও তো সিতে থাকতে যাচ্ছে না, সি থেকে ও এর দিকে আসতে যাচ্ছে। তাহলে সি থেকে যে ওতে আসার যে প্রবণতা, মানে কি বল প্রয়োগ করতেছে আসার জন্য, ওই বলের পরিমাণটা আমি ধরলাম F1। এখন আমরা যদি সিতে না, তাহলে যদি আমি ডিতে নিয়ে আসতে পারতাম, ধরো এই এই অবস্থাটার নাম দিলাম আমরা ডি, তাহলে কিন্তু এখন তার সরণের মানটা আরো বেড়ে গেছে। দেখো, এটা হচ্ছে সাম্য অবস্থা। এখন যদি আমি ডিতে নিয়ে আসি, তাহলে সি পজিশনের চেয়ে কিন্তু সরণ বেড়ে গেছে। আমি এখন যে সরণটা হয়েছে এটার নাম দিলাম x2। তাহলে x2 কোনটা বুঝছো?
সাম্য অবস্থান থেকে ডি বিন্দুর যে ভর কেন্দ্র ওই যে সরণটা, এটার নাম দিলাম x2। তাহলে কিন্তু ও ডি তেও কিন্তু থাকতে যাবে না, ও ডি তেও থাকতে যাবে না, ও ও এর দিকে আসতে যাবে। ধরে নিচ্ছি ডি থেকে যে ও এর দিকে আসতে যাচ্ছে, এই বলের পরিমাণটা হচ্ছে F2, তার মানে ও F2 বলে ডি থেকে ও এর দিকে আসতে যাচ্ছে, মানে ও যখন ডি পজিশনে। এখন তোমরা আমার একটু জানাও কোন বলটা বড় হবে, 1 না 2? F1 বড় না F2 বড়? সবাই একটু জানাও প্লিজ, F1 বড় না F2 বড়? তোমাদের কমন সেন্স কি বলে? মানে আসার প্রবণতা ও কখন বেশি দেখাবে, সিতে থাকা অবস্থায় নাকি ডিতে থাকা অবস্থায়? 1 না 2? হ্যাঁ অবশ্যই 2 হবে, থ্যাংক ইউ। হ্যাঁ 2 তে ওর সাম্য অবস্থায় আসার জন্য একটু বেশি বল প্রয়োগ করবে, মানে দুইটাই বল প্রয়োগ করবে, ডি বিন্দুতে আর কি, সরি, দুইটাই বল প্রয়োগ করবে। সিতে থাকা অবস্থায় ও ওতে আসতে যাবে, ডিতে থাকা অবস্থায় ও ওতে আসতে যাবে, কিন্তু আসার প্রবণতাটা বেশি আসবে যখন ও ডিতে থাকে, আসার প্রবণতাটা বেশি থাকবে যখন ও ডিতে থাকে, মানে F2 টা বড় হবে। আবার সরণ কার বেশি দেখো তো, সরণ কিন্তু ডি এর বেশি, সি দেখে ডি এর সরণ বেশি। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝতেছি যে মনে হয় আমি যত বেশি সরাবো সাম্যাবস্থায় আসার প্রবণতা বা তার উপর প্রযুক্ত বলটা তত বেশি আসবে, সাম্যাবস্থায় আসার জন্য প্রযুক্ত বলটা তত বেশি আসবে। কিসের জন্য? সাম্য অবস্থান থেকে আমি তারে যত বেশি সরাবো। তাহলে আমি লিখতে পারি যে আসলে বলটা সরণের সমানুপাতিক। এটার মানে কি, আমি যত বেশি সরাবো সাম্য অবস্থায় আসার জন্য ও তত বেশি বল প্রয়োগ করবে। কিন্তু আরেকটা মজার বিষয় হলো, আমি সাম্য অবস্থান থেকে যে পাশে সরাচ্ছি তার প্রযুক্ত বলটা বিপরীত দিকে, যেমন এটা তো আমাদের সাম্য অবস্থা ও, আমি যখন তারে ডানে সরাচ্ছি, মানে সরণটা যখন ডানে হচ্ছে ও কিন্তু আসতে চাচ্ছে বামে, আবার সাম্য অবস্থান থেকে আমি যদি তারে এই পাশে সরাইতাম মানে বামে সরাইতাম, তাহলে ও আসতে চাইতো ডানে, মানে আমি যে পাশেই সরাবো আসতে যাবে অলওয়েজ ও বিপরীত দিকে। তাহলে এই দুইটা যেহেতু ভেক্টর রাশি, বলও যেহেতু ভেক্টর রাশি, সরণও যেহেতু ভেক্টর রাশি, তাহলে অবশ্যই তোমার চিহ্নটা কাউন্ট করতে হবে যে আমি যে দিকে সরাবো আসার জন্য ও বল প্রয়োগ করবে বিপরীত দিকে, তাই আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিব। তাহলে প্রথমত বলি, এই যে F সমানুপাতিক x, এই কথার অর্থ হচ্ছে সরণ যত বেশি আসবে, বেশি হবে, আসার জন্য বল তত বেশি আসবে। আর এই মাইনাস চিহ্ন এর মানে হচ্ছে সাম্য অবস্থান থেকে যে দিকে সরবে প্রযুক্ত বলটা হবে তার বিপরীত দিকে। সবাই আমার একটু জানাও, আমি এখন যা বলছি এই লাইনটা কি বোঝা যায়? F সমানুপাতিক -x, এটা কি বোঝা যায়? মানে যদি বুঝে থাকো, আচ্ছা থ্যাংক ইউ। তুমি মানে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর একদম যদি বলা হয় মেইন বৈশিষ্ট্য কিটা, মেইন বৈশিষ্ট্য হচ্ছে ওই জিনিসটা, বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এবং আই হোপ এটা সবারই বোঝার কথা যে মানে খুব সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে, সাম্য অবস্থান থেকে আমি যত বেশি সরাবো আসার প্রবণতা তত বেশি, তাই সমানুপাতিক। আর মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আমি যে দিকেই সরাই না কি জন্য বল প্রয়োগ করবে অলওয়েজ তার বিপরীত দিকে, মানে আমি সাম্য অবস্থান থেকে যে দিকেই সরাই না কি জন্য বল প্রয়োগ করবে অলওয়েজ তার বিপরীত দিকে। তাহলে আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে আমি একটা সেন্টেন্স লিখতে পারি এখন, যে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার উপর বল তার সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখন এই জিনিসটারে আর বল না লিখে তারা কি করবে দেখো, এই সেন্টেন্সটারে F সমানুপাতিক -x না বলে মাঝে মধ্যে A সমানুপাতিক -x বলবে। এটা কিন্তু একদম সেম জিনিস। কিভাবে বলি, কারণ F নিজেই তো নিজেই তো F এর সমানুপাতিক, মানে আমি যত বেশি বল দেব তত বেশি ত্বরণ হবে। এই যে সমানুপাতিক চিহ্ন এখানে মাঝে খেয়ে আছে একটা, এখানে বর আছে, আমরা জানতাম F হচ্ছে ma। এটা এমনি কি বলতে, সি দেখে যদি সরতে শুরু করে না, আমরা সরণটা হিসাব করবো অলওয়েজ সাম্য অবস্থান থেকে। তুমি যদি সি দেখে সরানো শুরু করো তাহলে উল্টাও হয়ে যেতে পারে। ও স্প্রিং এর জন্য, আচ্ছা দুইজন, শিট, দুই অনন্যা একসাথে প্রশ্ন করছো, এক অনন্যার প্রশ্ন পড়ছি আমি আর আরেক অনন্যার উত্তর দিছি, বুঝছো? দূরটা দোলা স্টার্ট করে তাহলে সমাবস্থান কোনটা? না না সরকার, শুনো, আমরা সরণটা অলওয়েজ হিসাব করব সাম্য অবস্থান থেকে, সবসময় সাম্য অবস্থান থেকে। সি থেকে শুরু করুক আর যদি ডে থেকে শুরু করুক হবে না।
অলওয়েজ সাম্য অবস্থান থেকে সরণ গণনা শুরু। আর অনন্য তালুকদার বলতেছো স্প্রিং এর জন্য এটা অ্যাপ্লিকেবল কিনা? অবশ্যই অ্যাপ্লিকেবল। স্প্রিং অবশ্যই এই সরল দোলকের বৈশিষ্ট্য মেনে চলে। দেখাবো আমি অবশ্যই। স্প্রিং যে মেনে চলে এটাও দেখাবো। আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, যা বলতেছিলাম যে তুমি যে বলতেছিল যে সি থেকে দোলা স্টার্ট করে, তাহলে সাম্য অবস্থান কোনটা? না, সি থেকে যদি যে কোনো জায়গা থেকে স্টার্ট করুক, সাম্য অবস্থা বলতে আমরা বুঝবো যে পজিশনে রাখলে পরে ও নড়বে না। মানে স্বাভাবিক অবস্থায় ও যে পজিশনে থাকবে এটারই বলা হচ্ছে সাম্য অবস্থা। তার মানে সাম্য অবস্থা একটাই এবং এটা নির্দিষ্ট করা, এটা হচ্ছে ও। সি থেকে দুলতে শুরু করুক আর যে কোনো জায়গা থেকেই দুলতে শুরু করুক, সাম্য অবস্থাটা ও। বুঝছো না? এখন কারো যদি ইচ্ছা হয় যে একজনের ইচ্ছা হইলো ও এটারে এখানে না সাইডে দিতে পারে, আমার অসুবিধা নাই। আর কারোর যদি ইচ্ছা হয় যে না আমি এটারে এখানে না, আমি এখানে নিয়ে ছেড়ে দিব, অসুবিধা নাই, ও ছাড়ো, কোনো অসুবিধা নাই। তবে সাম্য অবস্থা একটাই, এটা হচ্ছে এই যে দেখো এই পজিশনটা। আই হোপ বুঝে গেছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমার এটা বোঝা লাগবে যে এফ এফ সমানুপাতিক, তো এ আমরা জানি এফ সমানুপাতিক এ। তাহলে যে জিনিসটা বলের সমানুপাতিক ও বিপরীতমুখী ও অবশ্যই ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হতে বাধ্য, কারণ ত্বরণ নিজেই বলের সমানুপাতিক এবং ত্বরণ নিজেই বলের সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক যদি মাইনাস এক্স হয়, তাহলে আমি অবশ্যই এই জিনিসটা এইভাবে লিখতে পারবো, এ সমানুপাতিক মাইনাস এক্স। এখন তোমরা বলো এটা এটা কি বুঝতেছো তোমরা, যে আমি যদি বলি এফ সমানুপাতিক মাইনাস এক্স, তাহলে যে এ সমানুপাতিক মাইনাস এক্স বলা যাবে, এটা কি তোমরা বুঝতেছো নাকি আরো কিছু বলবো আমি? কেউ না বুঝলে কিন্তু বলতে পারো। এই সবাই জানাও বুঝছো কিনা। যদি এফ সমানুপাতিক মাইনাস এক্স হয়, তাহলে আমি এ সমানুপাতিক ও মাইনাস এক্স লিখতে পারবো। সুমন কিছু বলবা? আচ্ছা, থ্যাংক ইউ। মানে ওই যে বহুপদী সমাপতি সূচক আছে না, এইগুলা অনেক দরকার দেয়। সো তুমি একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার দেয়, তো এই জন্য তুমি এই ওয়ার্ড গুলার সাথে ভালোভাবে একটু পরিচিত হও। হ্যাঁ আচ্ছা সুমন, ঠিক আছে। যে সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার প্রযুক্ত বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে তার ত্বরণটাও সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে, শিওর। এখন আমরা সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণটা একটু দেখব। অন্তরক সমীকরণ কথার অর্থটা কি আমি একটু বলতেছি। তার আগে তোমরা দেখো তো এগুলোর সাথে পরিচিত কিনা। আমি যদি সরণ রে যদি এক্স দিয়ে প্রকাশ করি, আমি ধরলাম সরণ মানে হচ্ছে এক্স, তাহলে ডিডিটি অফ এক্স সমান কি একটু জানাও তো। ডিডিটি অফ এক্স সমান কি লিখবো? এক্স যদি সরণ হয় তাহলে ডিডিটি অফ এক্স মানে কি? থ্যাংক ইউ। ডিডিটি অফ এক্স মানে হবে তাহলে ভি। ডিডিটি অফ এক্স মানে হবে ভি। আচ্ছা তাহলে বলো ডিডিটি অফ ভি সমান কি লিখবো? এটা কি বলো তো? এ। ওয়াও, থ্যাংক ইউ। তাহলে কাজ করি, এই ভি এর জায়গায় ডিডিটি অফ এক্স লিখে দেই, কারণ বি মানেই তো ডিডিটি অফ এক্স। তাহলে এই ডিডিটি এর জায়গায় ডিডিটি ঠিক রাখলাম, এই যে এই লাইনটা লিখতেছে এখন ডিডিটির জায়গায় ডিডিটি ঠিক রাখলাম, আর ওই যে ভি দেখতেছো ভি এর জায়গায় লিখে দিলাম ডিডিটি অফ এক্স। তাহলে ইনটু, এখানে ছোট করে লিখে দিলাম ডিডিটি অফ এক্স। এই জিনিসটা যেহেতু ডিডিটি ইনটু ডিডিটি অফ এক্স, এটার এক হচ্ছে কিন্তু লেখা যায়, ও এদিকে কিন্তু এ, এটা কিন্তু এ, তাহলে এটা লেখা যায় ডি স্কয়ার ডিভাইডেড বাই ডিটি স্কয়ার এক্স। এবং এটার বাংলা হচ্ছে সরণের সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা। সরণের সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ হলে যা পাওয়া যায় এটা হচ্ছে ত্বরণ। তাহলে এই সেন্টেন্সগুলো আমি আবার প্রথম থেকে বলি। সরণের সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ হলে বেগ পাওয়া যায়, বেগকে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ হলে ত্বরণ পাওয়া যায়। আর বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করা যে কথা, সরণের সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা সেম জিনিস। সরণের সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ হলে ত্বরণ পাওয়া যায়। আমি এইগুলারে বারবার রিপ্লেস করব। এখন আমি যা যা করতে যাচ্ছি, সরল দোলন গতিসম্পন্ন কোনো কোণার অন্তরক সমীকরণ, এই জিনিসগুলা বারবার রিপ্লেস করব, তো তো এগুলা যেন আর না বলতে হয়। এখন আবার বলো, তোমরা কি এই এখানে সবগুলা লাইন বুঝে গেছো যে সরণের সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ হলে ত্বরণ পাওয়া যায়? সবগুলা বুঝছো কিনা জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি আমি কিন্তু আবার বলতেছি, আমি কিন্তু হুটহাট ভি এর পরিবর্তে আমি ডিডিটি অফ এক্স লিখে দিব।
এ এর পরিবর্তে আমি ডিডিটি অফ ভি লিখে দিব, অথবা এ এর পরিবর্তে আমি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এগুলো আমি কিন্তু হুট করে রিপ্লেস করে দিব, কেউ আবার প্রশ্ন করে না যে এগুলো কোথা থেকে আসলো। আমরা একটু আগে দেখতেছিলাম যে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার যে সাম্যাবস্থায় আসার জন্য যে বল, এই বলটা এই যে বলটা এই এফ বলটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এফ সমানুপাতিক মাইনাস এক্স। যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই, অবশ্যই আমার একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। আমি ধরে নিচ্ছি এই ধ্রুবকটা হচ্ছে কে, তাহলে লিখলাম কে ইন্টু এক্স। এখানে যদি বলো কে এর পরিচয়টা কি, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে তুমি বল ধ্রুবক বলতে পারো, আপাতত তারে বল ধ্রুবক বলতে পারো। এটা একটা সমানুপাতিক ধ্রুবক, কনস্ট্যান্ট নাম্বার, আমি আপাতত কে দিচ্ছি, তার নামটা বলছি বল ধ্রুবক, তার একক কি এখন আমরা শিখে নাই। এখন আমি এই যে এফটা দেখতে পাচ্ছ, এই এফ এর পরিবর্তে লিখতে পারবো কিন্তু এম ইন্টু এ, এফ এর পরিবর্তে লিখতে পারবো এম ইন্টু এ মাইনাস কে ইন্টু এক্স। এখন এই এম রে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে রয়ে গেল শুধু এ ইকুয়াল টু, এই পাশে যদি শুধু এ থাকে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, এই পাশে যদি শুধু এ থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো মাইনাস এমটা এই পাশে চলে আসবে, এটা ঠিক কে এর নিচে দিয়ে দিলাম। অনেকে প্রশ্ন করতে পারো এটা এই পাশে যে কোনোটার নিচে দিলেই তো, আমি কে এর নিচে দিলাম কি জন্য? কারণ হচ্ছে কে নিজে একটা কনস্ট্যান্ট, কে নিজে একটা কনস্ট্যান্ট এবং এমও একটা কনস্ট্যান্ট, তাহলে এই যে কে বাই এম, কে বাই এম এটাও একটা কনস্ট্যান্ট। কারণ আবার বলতেছি কে একটা কনস্ট্যান্ট, এম আর একটা কনস্ট্যান্ট, তাহলে কে বাই এম নিজে আর একটা কনস্ট্যান্ট, এই জন্য আমি এই দুইটা কনস্ট্যান্টের পাশাপাশি রাখছি, আর এক্স তো এই পাশে আছেই। তাহলে দাঁড়াইলো এ সমানুপাতিক না এ সমান মাইনাস কে বাই এক্স। এখন এর কিন্তু আমি লিখে দিতে পারবো ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, ওই যে একটু আগে যেটা লিখছিলাম ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার, কারণ সরণের সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ হলে ত্বরণ পাওয়া যায়, আমি একটু আগে বলে রাখছি। আর এইদিকে মাইনাস কে বাই এম যে টার্মটা, এটা যেহেতু কেও একটা কনস্ট্যান্ট এমও একটা কনস্ট্যান্ট, এটার নতুন আরেকটা কনস্ট্যান্ট লেখা যায়। আর এই কে বাই এমটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ারের সমান। কিসের সমান? কে বাই এমটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ারের সমান। ওমেগার পরিচয়টা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগারে তোমরা চিনো, ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t। এখন ওমেগা স্কয়ার সমান কি জন্য কে বাই এম, আমি কিন্তু তার প্রমাণ অবশ্যই দিব। ওমেগা স্কয়ার সমান কি জন্য কে বাই এম, এটা আমি অবশ্যই দিব। আপাতত তোমার মেনে নিতে হবে যে এই কে বাই এমটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার, আমি প্রমাণ অবশ্যই দিব, কারণ এটা নিয়ে অনেক কাহিনী আছে। এটা নিয়ে অনেক কাহিনী আছে যে কে বাই এম সমান কি জন্য আমি ওমেগা স্কয়ার লিখলাম, এটা আপাতত মেনে নাও। আমি ইকুয়েশনটা প্রুভ করার পর তোমাদের প্রমাণ দিচ্ছি কি জন্য ওমেগা স্কয়ার সমান কে বাই এম। তাহলে এই জায়গায় আমি লিখে দিব ওমেগা স্কয়ার ইনটু হচ্ছে এক্স। তাহলে দেখো আমি কি বলতেছি, এ এর জায়গায় লিখে দিলাম ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, মানে সরণের সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ হলে ত্বরণ পাওয়া যায়। আর আমি এখন বলতেছি যে তোমরা ধরে নাও এই কে বাই এমটা হচ্ছে ওমেগা স্কয়ারের সমান, তাহলে এটা হবে ওমেগা স্কয়ার ইনটু এক্স। এটা যেহেতু মাইনাস আছে এই পাশে আসলে হয়ে যাবে প্লাস, তাহলে ইকুয়েশনটা দাঁড়াইলো ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ। কি বলছি? এটারে বলা হয় সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ বলার খুব সুন্দর একটা কারণ হচ্ছে, কোনো একটা সমীকরণে যদি দেখো ডিডিটি ডিডিএক্স, মানে এই এই অপারেটরটা আছে ডিডিটি অথবা ডিডিএক্স, তাহলে এই সমীকরণটারই বলা হয় অন্তরক সমীকরণ। তবে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম এটা অবশ্যই একটা সরল দোলন গতি সম্পন্ন, কারণ এফ সমানুপাতিক মাইনাস এক্স এটা কে মেনে চলে? সরল দোলন গতি সম্পন্ন কোনো একটা কণা। তাহলে এই যে ডি স্কয়ার এক্স প্লাস ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0, এই সমীকরণটা হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ। এটা এখন তুমি একটু মুখস্থ করে রাখবা প্লিজ, যে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণটা হচ্ছে ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এবং এই সমীকরণের মোট দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে সমানের ওই পাশে তো 0 থাকতে হবে, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এই যে পদটা, এই পদের সহগ হতে হবে 1, কোনো কিছু থাকবে না মানেই তো 1। আবার বলি, এটার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, সমানের এই পাশে 1 থাকা লাগবে এবং ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এই জিনিসটার সহগ হতে হবে 1, তখনই আমরা তারে বলবো সরি তখন এইটা তো অন্তরক সমীকরণ, এটা তো হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কোনো কোনো অন্তরক সমীকরণ। আর তার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমানের এই পাশে 0 থাকতে হবে এবং এই ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারের সহগটা হতে হবে 1। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির ইভেন বোর্ডের জন্য খুবই ফেভারিট একটা টপিক, এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে এটা আসে এমন যে তোমার বলবে 4 ইন্টু ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার
প্লাস 100x ইকুয়াল টু 0 দেওয়ার পর বলবে এটা তো সরল দোলন গতিসম্পন্ন কোনো কোনো অন্তরক সমীকরণ, তাহলে তুমি বলো তার পর্যায়কাল কত অথবা তার ফ্রিকোয়েন্সি কত, এরকম কিছু একটা জানতে চাই। পর্যায়কাল কত অথবা তার ফ্রিকোয়েন্সিটা কত এটা জানতে চাই। তো আমরা কি জানি x এর সাথে যা থাকে এটা কি হবে, এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে প্রশ্ন মতো এখানে x এর সাথে আছে 100, তাহলে আমরা লিখে দিতে পারবো ওমেগা স্কয়ার সমান 100। ওমেগা স্কয়ার যদি 100 হয় তাহলে ওমেগা ইকুয়াল টু 10, ওমেগার পরিবর্তে তুমি লিখতে পারো 2 পাই বাই t, তাহলে 2 পাই বাই t সমান 10। এই যে দেখো এই সমীকরণটা সমাধান করলে তুমি t এর মান পেয়ে যাবা। সবাই এমনই করে, কিন্তু এমন করলে একটা ভুল হয়ে গেছে আমাদের। অবশ্যই এটা এমন করতে পারো না, কারণ এটা এখনো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ে নাই। এটাই হচ্ছে তোমার তাড়াহুড়া করা যাবে না একদমই। অবশ্যই আমার 4 কমন নেওয়া লাগবে, কারণ এই যে দেখো এটার সহগ কিন্তু 1 না। আমি বলছিলাম a d স্কয়ার x বাই dt স্কয়ার, তার সহগটা অবশ্যই আমার 1 করা লাগবে। তাই এইভাবে যদি লিখো অবশ্যই অবশ্যই ভুল হয়ে যাবে। তার আগে তুমি এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে নাও। আর স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিতে হলে কি করতে হবে আমরা জানি, এই তার সহগটা d স্কয়ার x বাই dt স্কয়ার, তার সহগটা 1 করতে হবে। যদি 1 করতে হয় তাহলে আমি 4 কমন নিয়ে নিব। যদি এখান থেকে 4 কমন নিয়ে নিই তখন এখানে থাকবে আমাদের d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস 25x ইকুয়াল টু হচ্ছে 0। এখন 4 রে যদি এই পাশে নিয়ে আসো তাহলে তো 0 হয়ে যাবে। এখনো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ে গেছে, 4 রে মুছে দাও। d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 25x ইকুয়াল টু 0। এখন যেহেতু স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ে গেছে, এখন যদি আমরা তার সাথে কম্পেয়ার করি তাহলে x এর সাথে যা থাকবে ও হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে আমি বুঝতে পারতেছি যে এখানে x এর সাথে আছে ওমেগা স্কয়ার, এখানে x এর সাথে আছে 25, সুতরাং ওমেগা স্কয়ার ইকুয়াল টু 25 নট 100। এখন তুমি যদি তারে সলভ করো, সুতরাং ওমেগা ইকুয়াল টু 5, ওমেগার পরিবর্তে লিখে দিতে পারবো 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে 2 পাই বাই টি সমান যদি হয় 5, এই যে দেখো তারের সমাধান করে আমি ক্যাপিটাল টি এর মান বা পর্যায়কালটা পেয়ে যাব। আর পর্যায়কাল যদি পেয়ে যাই, পর্যায়কালে যদি আমরা উল্টায়া দেই, মানে 1 বাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে এইভাবে আমরা তার টি এবং এফ বের করতে পারবো। সবাই আমার একটু জানাও, আমি এখন যা বলছি সবগুলো কাহিনী কি বুঝছো তোমরা, না আবার বলবো? থ্যাংক ইউ। এখন আমি এই সমীকরণটার সমাধান করব। হ্যাঁ, তোমরা কিন্তু সরল দোলন গতিসম্পন্ন কোণের অন্তরক সমীকরণটা একটু মুখস্থ রেখে দিও। আচ্ছা ইমন আবার বলি, এই যে দেখতেছো d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের সরল দোলন গতিসম্পন্ন কোন কোণার অন্তরক সমীকরণ। তোমার আরেকটা সমীকরণ দিবে এরকম, এই যে ধরো নাও এখানে দেয়া আছে 4 d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 100x ইকুয়াল টু 0। দেওয়ার পর তোমারে বলবে তার পর্যায়কালটা কত বের করো, ক্যাপিটাল টি এর মান কত অথবা স্মল এফ এর মান কত, এগুলো বের করতে বলবে। আচ্ছা থ্যাংক ইউ। এখন আমরা কি করব, এটার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নেওয়ার জন্য কি বলছিলাম, d স্কয়ার x বাই dt স্কয়ার তার সহগটা হতে হবে 1, কিন্তু আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে এখানে একটা 4 দেয়া ছিল। ইভেন 4 ই যে দেয়া থাকবে এমন তো না, 2 দিতে পারে, 3 দিতে পারে, অনেক কিছু দিতে পারে। বাট আমি একটা एग्जांपल দিয়েছিলাম। যেহেতু এখানে 4 আছে তাহলে অবশ্যই এখানে কি হতে পারবে না, এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ে নাই। যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়তে হয় তাহলে তার সহগটা 1 করে নিতে হবে, আর 1 করতে হলে আমার 4 এখান থেকে সরাতে হবে। 4 সরানোর উপায় হচ্ছে আমার কমন নেয়া। তাহলে আমি এখান থেকে একটা 4 কমন নিয়ে 4 টার এই পাশে এনে 0 করে দিলাম। তখন x এর সাথে যে থাকবে, মানে অত স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ে গেছে, এখন x এর সাথে যা থাকবে ওই হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে আমাদের হিসাব অনুযায়ী ওমেগা স্কয়ার সমান হচ্ছে 25, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 5। আর এই যে ওমেগা সমান লিখতে পারি 2 পাই বাই টি, এটা যদি 5 হয় তাহলে এটা সলভ করে আমার ক্যাপিটাল টি পেয়ে যাব। ক্যাপিটাল টি রে উল্টাই দিলে আমরা এফ পেয়ে যাব, কারণ আমরা জানতাম এফ সমান হচ্ছে 1 বাই ক্যাপিটাল টি। এই ছিল আর কি। এখন আমরা এই যে সমীকরণটা দেখতেছো সরল দোলন গতি সম্পন্ন কোণার অন্তরক সমীকরণ, তারে সমাধান করব। থ্যাংক ইউ। তারে সমাধান করব। তো তোমরা জানো কিনা যে একটা সমীকরণের সমাধান করে কতটা মূল পাওয়া যাবে, এটা কিন্তু আগেই বোঝা যায়। আমি একটু বলে দিই, এটা এখান থেকে সরাই ফেলি, দাঁড়াও। আচ্ছা তোমরা বলো তো তারের সমাধান করে x এর কয়টা মান পাবো? a d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, তারের সমাধান করে x এর কয়টা মান পাবো? একটা না? আচ্ছা তার মানে তোমরা এটার সাথে পরিচিত না। শুনো, অন্তরক সমীকরণগুলোর সমাধান করে কয়টা পাওয়া যাবে এটা দেখতে হয় ডিগ্রি দেখে। তুমি দেখবা ddt এর সর্বোচ্চ পাওয়ার কত। না না না, নিশ্চয়ক না, এখানে তোমরা যেটা হিসাব করতেছো ওইটা না। এটা 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 ddt এর সর্বোচ্চ পাওয়ার কত, 2 না? তার মানে শিওর তারের সমাধান করে আমি 2টা মূল পাবো। কি বলতে আবার বলি, তুমি যদি একটা অন্তরক সমীকরণ দেখো তাহলে দেখবা তার ডিগ্রি কত। ডিগ্রি কতার অর্থ হচ্ছে ddt বা ddx এর সর্বোচ্চ পাওয়ারটা কত। এখানে 2 আছে, d স্কয়ার বাই dt স্কয়ার। তার মানে আমি কনফার্ম তারের সমাধান করে x এর আমি 2টা মান পাবো। বুঝছো?
এই জিনিসটার আমি সমাধান করা মানেই তো এক্স এর মান বের করা, তাই না? আমি যদি এখান থেকে এক্স এর মান বের করি দুইটা পাবো, যেহেতু এখানে ডিডিটি এর পাওয়ারটা ছিল 2। আচ্ছা আমাদের টাইম শেষ, সবাই আবার জয়েন দিও। আমি এখন তারে সমাধান করে দেখাচ্ছি যে আমি এক্স এর মানটা কি পাবো। তা এই যে দেখতেছো তোমরা, এই জায়গাটা কিন্তু ত্বরণ নির্দেশ করে, কারণ সরণের সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ হলে ত্বরণ পাওয়া যায়। আমি কিন্তু এই ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারের জায়গায় লিখতে পারবো ডিবি বাই ডিটি,